জনাব মাহমুদ, আপনার কাছে প্রশ্ন একই তারেক রহমানের ইন্টারভিউ নিয়ে কথা বলবো। তিনি কয়েকটি বিষয়ে, তার ইন্টারভিউতে অনেকগুলি দিক নিয়ে আলোচনার বিষয় আছে। তিনি যেমন বলেছেন যে এই যে জোটের কথা, যে বাংলাদেশ একটি ফ্রি কান্ট্রি, যে কোনো দলই যে কোনো জোট করতে পারে এবং সেটিকে বাংলাদেশের আইন মেনে যদি করা হয় তারা স্বাগত জানাবেন। একই সাথে এই যে ফিনান্সিয়াল টাইমসে তিনি আরেকটি ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে তারা এককভাবে ক্ষমতায় আসতে সক্ষম। বাট আমরা জানি সবার আগে ৩০০টি আসন অথবা কাছাকাছি আসনে যেই দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে তার নাম হচ্ছে জামাতে ইসলামী। এবং আমরা এও জানি ৫ই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে জামাতে ইসলামের ব্যাপক ভূমিকাও আছে। এবং জামাত ইসলামী যতগুলোই মিটিং এখন পর্যন্ত হচ্ছে, প্রত্যেকটিতেই তারা ক্ষমতায় আসার জন্য এবং একই সাথে তারা যদি দেশ শাসনের সুযোগ পান তাহলে কি করবেন সে বিষয়ে তারা বিভিন্ন প্রস্তাবনা রাখছেন। এটি আপনাদের প্রতি একটি সুস্পষ্ট কোনো ধরনের রাজনৈতিক হুমকি কিনা, যে আপনারা ভালো করছেন, ওয়েল ডান, বাট আপনারা ক্ষমতায় যাওয়ার কিংবা বিএনপিকে টক্কর দেওয়ার বা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ধারে কাছেও আপনারা নেই। কারণ উনি বলেছেন যে তিনি এককভাবেই ক্ষমতায় আসতে সক্ষম। ধন্যবাদ ফারহান ভাই। প্রথমে আপনার মাধ্যমে আমাদের দুইজন অতিথি এবং দর্শক যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে সর্বপ্রথম তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিই এই কারণে, আজকে 70 বছর পর আমরা হয়তোবা বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে ওনার বক্তব্য প্রচার করা নিষেধ ছিল, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের বাইরের অনেক মিডিয়া আছে যেগুলো বাংলা ভাষাভাষী অনেক খবর দেওয়া হয়, যেগুলোতে ওনার অ্যাক্সেস ছিল। আমি জানি না ওনার বক্তব্যটা বা ওনার কোনো আসলো না কেন এরকম আলোচনা। তো তবে ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ দেওয়া এসেছে। আসলে এটা পুরোপুরি মানে সঠিক হবে না। উনি যখনই কোনো মিটিং করেছেন কিংবা উনি সরাসরি মানে সাক্ষাৎকার দেন, ইন্টারভিউ, এটি ওনার চয়েস। হ্যাঁ, ওইটা ওনার চয়েস, এটা ওনার চয়েস ছিল। অন্তত চ্যানেলস থেকে গত 16 বছরে অন্তত 32 বার আমরা চেষ্টা করেছি। এটি ওনার চয়েস, যে রাজনৈতিক নেতৃবৃন্দের একটি চয়েস থাকে, প্রেফারেন্স থাকে, সময় থাকে, সুযোগের অপেক্ষায় থাকেন তারা। তবে আজকে তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যে সবচেয়ে ভালো দিক যেটা আমি খুঁজে পেয়েছি, উনি আসলে কোনোভাবেই, যেটা বাংলাদেশে একটা নোংরামির দিকে চলে যাচ্ছিল, জুলাইয়ের কর্তৃত্বটা নেওয়ার জন্য অনেকেই ঝাপাঝাপি শুরু করে দিয়েছিলেন। বিশেষ করে আমি ভাই পাশে রাখেই বলছি, বিএনপির পক্ষ থেকে বারবার কতজন শহীদ হয়েছেন একটার পর একটা নতুন আপডেটের সংখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু আজকে তারেক রহমান সাহেব ওনার বক্তব্য স্পষ্ট করে ফেলছেন এটা একক কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর নয়, মাস্টার মাইন্ডও এই দেশে যারা জনগণ আন্দোলন করেছে তারা। তো আপনি বলছেন আমাদের জন্য হুমকি কিনা, প্রথমে আপনাকে বলতে চাই 300 আসন বা কাছাকাছি বলছেন, এটা আজকে 300 আসনেরটাই রিপোর্ট চলে আসছে, আপনি দেখবেন আজকেই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সকল প্রার্থীরা যত জায়গায় ইলেকশন করবেন সবাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জয়ী হওয়ার জন্য ইলেকশন করবেন আমরা আশা রাখি। এবং জামাত ইসলামী অলরেডি নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের আন্দোলনে থাকুক, কিন্তু নির্বাচনটাকে ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ রেখেই সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে। এবং আপনারা জেনে খুশি হবেন, শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে এমন না, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জনগণের মতামত নিয়ে সরকার গঠন করতে পারি, পরবর্তীতে কে কোন দায়িত্ব নেবেন এবং কীভাবে কে চালাবেন, কোন জায়গা থেকে পরামর্শ নেওয়া হবে, এক্সপার্টিস করা হবে, ওইগুলো পর্যন্ত সিলেক্ট। এর প্রস্তুতি হিসেবে কি আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ে ইতিমধ্যেই বলা হচ্ছে, এনসিপির অনেকেই বলছেন, জনাব নাহিদ ইসলাম বলছেন, জনাব মাহফুজ আলম বলেছেন, নাহিদ ইসলাম না দুঃখিত, মাহফুজ আলম বলেছেন যে এই সরকার আসার পরে বিএনপি এবং জামাত কারাকারি করে কে কোন পদ নিবে তা নিয়ে তারা কারাকারি করেছেন এবং বিভিন্ন পদ তারা দখল করে নিয়েছেন। আপনি বলছেন, আপনার কথার সাথে মাহফুজ আলমের কথার অনেক ক্ষেত্রে মিল আছে, যে আপনি বলছেন যে আপনারা ইতিমধ্যেই একটা শ্যাডো ক্যাবিনেট কিংবা একটা ছায়া সরকার, যেটিকে বলা হয় ছায়া সরকার, ইতিমধ্যে আপনারা গঠন করে ফেলেছেন। না, মাহফুজ আলমের কথা তো উনি প্রত্যেকবারই তির্যকভাবে, উনি যখন ওনার মাথা গরম হয়ে যায় কী বলেন উনি নিজেও জানেন না, এবং উনি একজন উপদেষ্টা হিসেবে সব কথাগুলো বলার অধিকারও রাখেন না। তবে ওনার কথাকে আমি সম্মান করে বলতেছি, ওনার কথা উনি ওনার ব্যক্তিগত মন্তব্য বলছেন। তো আমি আপনার যে প্রশ্ন, আমরা হুমকি মনে করি কিনা, ভাই বলছেন জরিপে 39% বা 40% এরকম বিএনপির সমর্থন আসতেছে, কিন্তু আসলে জরিপটা তো দেখেন 12 কোটি ভোটার আমাদের বাংলাদেশে। তো জরিপটা আপনি হাজারের লাখের উপরে যায় না, লাখের কাছাকাছিও যায় না। তো প্রতিদিন বিএনপি যেটা বলছেন আপনি 7,000 যে বহিষ্কার করেছে, তারেক রহমান সাহেব নিজে বলছেন
এই 7,000 তো দুধে তুলসী পাতা নয়, এবং এটা হচ্ছে প্রকাশিতটা। অপ্রকাশিতা যে 70,000 হইতে পারে এটাও সন্দেহ নেই। আপনি দেখবেন গ্রামে গঞ্জে যে জায়গায় আগে জামাত ইসলামের অনেক আলোচনা হতো না, চায়ের টেবিলে যে আলোচনা হতো না, বিভিন্ন পাড়া মহল্লায় যে জায়গায় আলোচনা হতো না, সেই জায়গাগুলোতে এখন জামাত ইসলামীকে নিয়ে মানুষ স্বপ্ন দেখতেছে। জামাত ইসলাম আসলেই যদি সরকারে আসে কিভাবে আসবে, কারা আসবে, কি করতে পারে, এই নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং আমরা কোনো ধরনের চ্যালেঞ্জ মনে করি না। আমরা সাধুবাদ জানাই বিএনপির সাথে আমাদের একটা প্রতিযোগিতামূলক নির্বাচন অংশগ্রহণের মাধ্যমে হবে, এবং আমরা আশাবাদী মানুষ জনগণ দেখেছে যে আমরা বাংলাদেশের জন্য কি করতে পারবো বা কী করেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে প্যানেলটা দেওয়া হয়েছে সেই প্যানেলের মাধ্যমে মানুষ জানতে পারতেছে বাংলাদেশকে কীভাবে ইনক্লুসিভ করে সবাইকে, মানে ধর্ম বর্ণ গোত্র সব নির্বিশেষে এক করে বাংলাদেশকে চালানোর একটা সুন্দর নমুনা দেখানো যায়। এই ছোট্ট ছাত্র সংসদ হতে পারে। আমি এই যে আপনি একটি কথা বলেছেন, আমরা অনুষ্ঠানের আগেই কথা বলছিলাম, আপনি বিলো 40, 40 বছরের নিচে আপনার বয়স, বাংলাদেশের স্বাধীনতার অন্তত 15 বছর পরে আপনার জন্ম, এবং এই প্রজন্মের কাছে বাংলাদেশ যে ধারণায়, আমি অ্যাডভোকেট শিশির মনি, একজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের, যে কয়েকজন জামাত নেতাকে গত 7-8 বছর ধরে ব্যক্তিগতভাবে আমি অনুসরণ করছিলাম যে আসলে তাদের রাজনীতির গতিধারা, অ্যাডভোকেট শিশির মনি তাদের মধ্যে একজন। এবং সেদিন আমরা দেখলাম তার নির্বাচনী এলাকায় তিনি একটি পূজা মণ্ডপে গিয়েছেন এবং সেখানে একটি মন্তব্য করেছেন। ধর্মীয়ভাবে কত স্পর্শকাতর সে ডিবেটে আমি যাব না, কিন্তু তিনি একজন রাজনীতিবিদ হিসেবে তিনি একটি মন্তব্য করেছেন, মুদ্রার এপিট ওপিটের কথা তিনি বলেছেন, এবং এখানে সরল মনে কিংবা একেবারে জনগণের কাছাকাছি যাওয়ার একটা অভিপ্রায় হিসেবে তিনি বলেছেন। এই ছোট্ট একটি বক্তব্যকে ঘিরে আমরা দেখলাম যে সেখানে প্রতিবাদ হয়েছে, ধর্ম টেনে নিয়ে আসা হয়েছে, ইসলাম ধর্মের অবমাননা হয়েছে কিনা সেটি নিয়েও আলোচনা। আমি আবার বলছি, আমি ধর্মের বিষয়ে যাব না। প্রশ্ন হচ্ছে জামাতে ইসলামী যদি তাদের এই ছোট ছোট বিষয়গুলি তরুণ প্রজন্মের, বিশেষ করে আমি মুরব্বীদের কথা বলছি না, আপনাদের যারা মুরব্বী আছেন আমি তাদের ধারে কাছেও যাব না, কিন্তু এই তরুণ প্রজন্মের মধ্যে যদি এই সন্দেহ থাকে কিংবা তাদেরকে যদি এই ধরনের সন্দেহের আবর্তে ফেলে দেওয়া হয়, তখন এই যে আপনি একটু আগে ইনক্লুসিভনেস কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেতার অন্যতম কারণ হচ্ছে ইনক্লুসিভিটি, কিন্তু আপনাদের কাজের ধরন একটা, মননে একটা, এবং জনগণের কাছে যখন আপনারা অভিপ্রায় ব্যক্ত করছেন সেটি আবার ভিন্ন, মানুষ বিশ্বাস করবে কেন আপনাদেরকে? ধন্যবাদ ফারহান ভাই। আসলে এখানে একটা বিষয় প্রথমে ক্লিয়ার করে নিই আপনাকে। আপনি যদিও বলতেছেন আপনি ধর্মের বিষয়ে বলতেছেন না, কিন্তু কথাটা ধর্ম নিয়ে আসতেছে। অফকোর্স আমি এইজন্য বললাম, আমি ধর্মের স্পর্শকাতর বিষয়ে আমি যাচ্ছি না, আমি স্পর্শকাতর না, আমি আপনাকে জাস্ট ক্লিয়ার করে দিই। হ্যাঁ, উনি মুদ্রার এপিটোপিট যেটা বলছেন, আপনি দেখবেন যে ভিডিওগুলো ক্লিপস দিয়ে এই ধোঁয়াশা তৈরি করা হয়েছে, এপিটোপিট থেকে শুরু হয়েছে এটা। উনি বলেছেন যে বাংলাদেশ যদি একটা মুদ্রা হয়, এর একটা এপিট হচ্ছে হিন্দু, আরেক পিঠ হচ্ছে মুসলমান। এটা দেখেন সম্প্রীতি বোঝানোর জন্য উনি বলছেন, কিন্তু এইটা যখন আপনি একটা অংশ বাংলাদেশ শব্দটা কেটে দিবেন, শুধু বলবেন মুদ্রার এপিটোপিট, মানে আমরা যে ধরেন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য বা কারো খারাপ দিক তুলে ধরার সময় আমরা যেটা বলি, এই দুজনের মধ্যে পার্থক্য এরা তো মুদ্রার এপিট আর ওপিট। পূজা রোজা মুদ্রা এপিট ওপিট বলছে, হ্যাঁ ওইটা বলছে, রোজা, হ্যাঁ ওইটাই বলছে। বাংলাদেশ বলেন নাই তো, না উনি বলছে বাংলাদেশ যদি একটা কয়েন হয়ে থাকে, একটা মুদ্রা হয়ে থাকে, ওইটার এক পাশ হচ্ছে পূজা, আরেক পাশ হচ্ছে রোজা। তো এইটা সম্প্রীতির ক্ষেত্রে সাইদি সাহেব বলেন নাই আমাদের দেশে পূজা রোজা একসাথে হয়েছে, আজান হচ্ছে, তাদের সাথে তারা বাদ্যযন্ত্র বন্ধ রাখছে, আবার তারা পূজা করতেছে, আমরা ডিস্টার্ব করি না, এটা হয়েছে। বাংলাদেশের যে সম্প্রীতির উদাহরণ আছে এটা তো অন্য কোনো জায়গায় নাই। তো আপনি যেটা বলছেন এটা আসলে ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অনেক কিছু করার সুযোগ আছিল। মিডিয়া বলতে আমি বলতেছি সোশ্যাল মিডিয়া। এবং আন্দোলন কারা করেছে? আন্দোলন যারা করছে, এখানে যারা ফায়দা নিতে চান তারা করছেন। আপনারা দেখছেন ধীরে করছেন যারা বিভিন্ন উলামা দল বা সম্পৃক্ত যারা আছেন ওনারা করছেন। কিন্তু শিশির মনির যে ইসলামিক দিক দিয়ে কতটুকু এগিয়ে আছেন, যদি তার কোনো মসজিদের বক্তব্য অথবা খুতবা দেখেন ওইটা বুঝতে পারবেন। আমরা যেটা স্পষ্ট আমাদের বক্তব্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী একটা ইসলামী দল, আপনারা বলবেন ইসলাম লাগানো, এটা ইসলামী না কেন? আমরা এটাই প্রমাণ করতে চাই ইসলাম হচ্ছে সবচেয়ে একটা কম্পিটেন্ট ধর্ম, যার মধ্যে সব কিছু আছে। এখানে অন্য ধর্মের যারা আমাদের সামনে পূজা করবে তাদের নিরাপত্তার ব্যাপারে ইসলামী কী আছে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের অন্যান্য বিষয়ে আমরা কী ভূমিকা রাখতে পারি, ইসলাম কী বলে, এটা সব কিছু ইসলামের মধ্যে ইনক্লুড করা আছে ভাই। কিন্তু এইটার অনেক অংশে অনেক লোক দেখাতে যাচ্ছেন যে ইসলাম আসলে এই পাশটা দেখলে ওই পাশটা দেখার মতো সামর্থ্য ইসলামের নাই। ওইটা আমরা তুলে ধরতে চাচ্ছি। শিশির মনির বলেন আমাদের অন্যান্য, কিন্তু আমরা একটা ক্ষেত্রে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, তৌহিদের ব্যাপারে, স্পেশালি আল্লাহর একত্ববাদের ব্যাপারে জামাত ইসলামী ছাত্র শিবির কখনোই কম্প্রোমাইজ করবে না। কারণ আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ মেনেই মুসলমান, এবং মুসলমান হওয়ার মাধ্যমে ইসলাম যে ধর্ম পালন করি, ইসলামের অনুশাসন পালন করি, ইসলামের ভিতরে যে সব কিছু আছে আমরা এটাই প্রমাণ করবো ইনশাআল্লাহ আমাদের কাজের মাধ্যমে। আমি তো এই জন্যই বললাম যে আপনি তৌহিদের কথা বলেছেন। তৌহিদ তো শুধু তৌহিদ তো জামাত ইসলামের না, তৌহিদ তো ইসলামের, সবার। অ্যাবসলিউটলি। সো বিষয়টা হচ্ছে যে আপনাদের মানে তরুণ প্রজন্মের যে মেধা আছে, যে মনন আছে, যে আকাঙ্ক্ষা আছে যে আমি একটি ইনক্লুসিভ সোসাইটি করতে চাই, যেটি হয়তো আপনাদের যারা সিনিয়র জেনারেশন আছেন তাদের থেকে কিছুটা ভিন্ন হতে পারে, তরিকা ভিন্ন হতে পারে, অ্যাপ্রোচ ভিন্ন হতে পারে। আরেকটু সহজভাবে যদি বলি, সেই অ্যাপ্রোচ আমি আশা করি না যে ডক্টর শফিকুর রহমান বলবেন যে মুদ্রার এপিটপিট বলবেন যে বাংলাদেশ যদি মুদ্রা হয়, মুদ্রার এপিট হচ্ছে পূজা, আরেকটা হচ্ছে রোজা। আমি আশা করি না এটা, কিন্তু এই তরুণ প্রজন্ম এটি আশা করে, এবং এই আশার মধ্যে যদি ব্যাঘাত ঘটানো হয় তখন এই রাজনীতিকে কিভাবে মানুষ বিশ্বাস করবে? আপনি বারবার ইনক্লুসিভিটির কথা বলছেন, এবং ইনক্লুসিভিটি তখনই আসে যখন আপনি নিজে ফ্রি থাকবেন। আপনি তো নিজেই ফ্রি না। ফারহান ভাই, আপনার যখন কোনো একটা বক্তব্য প্রকাশিত হয় বা এটা ভিডিও ধারণ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, তখন আপনার সামনের অডিয়েন্স কিন্তু শুধু আমি আপনি এরকম না। এখানে রিক্সা চালক আছে, এখানে একজন হাইয়েস্ট মেধাবী আছে, একজনের কম বুঝ আছে, সে আছে। এটা কে কীভাবে নিছে সেটার উপর ভর করে, এটা আপনি বলতে পারবেন না আমরা কীভাবে নিতেছি। আমরা এটা যারা বুঝতেছি, এটা ভালোই বুঝতেছি উনি সম্প্রীতির জন্য এটা বলতেছেন। উনি কোনোভাবেই রোজার পূজাকে বলেন নাই এটা একই, যে পূজা পালন করবে সে রোজাও করতে পারবে, এটা তো বলেন নাই। অথবা বলেন নাই যে রোজা করবে সে পূজাও করতে পারবে, এটা বলেন নাই। তিনি বলতে চাইছেন আমাদের সম্প্রীতিটা এমন, যদি এক পাশে রোজা চলে আরেক পাশে পূজা চলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা কেউ কারো বিপক্ষে দাঁড়াবো না। আমরা কারো নিরাপত্তাহীনতাকে ভোগুক এটা একজন আরেকজনের এই কারণ হয়ে দাঁড়াবো না। সুতরাং আপনি যদি যেটা বারবার আমাদেরকে বলতেছেন, আমরা যদি এটা না নেই, আমরা ঠিকই ভাবে নিছি, কিন্তু যারা বুঝতেছে না অথবা যারা তাদের মিস ইন্টারপ্রিটেশন তাদের মাথায় নিজের মধ্যে থেকে নিয়ে নিছে, তারা এটা নিয়ে গুরসা করতেছে। তিনি করেছেন এবং তার যে ইন্টারপ্রিটেশন আমি যেটি দেখেছি, ওই ইন্টারপ্রিটেশনটা আসলে প্রথমে যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রদর্শন করতে যে তিনি যেটি বলেছেন, তার ইন্টারপ্রিটেশন যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিই মিন করেননি। ইন্টারপ্রিটেশন দিতে গিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা এবং তিনি আসলে যেটি বলেছেন সেটি টোটালি দুটি ভিন্ন বিষয় আমার কাছে মনে হয়েছে। আমি জানি না অডিয়েন্সের কাছে কি মনে হয়েছে।